সবাইকে আমন্ত্রণ RRM ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে যে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয়, দেশের মধ্যে একরকম আলোচনার বিষয় নির্বাচন আসলে কবে হচ্ছে, বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন ডক্টর আতিক মুজাহিদ, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্স। শুরু করতে চাই ABM মোশাররফ হোসেন। নির্বাচন নিয়ে নানা রকম ধারণা দেওয়া হয়েছে সময়সীমা সম্পর্কে এই সরকার, এবং নতুন বছরে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী নির্বাচনের দিকে যাওয়া, তেমনটাই বলেছে পরিবেশ উপদেষ্টা। কতটা স্পষ্ট আসলে নির্বাচন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক ডক্টর আতিক মুজাহিদ এবং নিউজ 24 দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আর নববর্ষরও, ইংরেজি নববর্ষরও শুভেচ্ছা সবাই। আসলে রাজনৈতিক দলগুলি, যারা আমি রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ, এখানে আমাদের কাজ কি? জনগণের কল্যাণে কাজ করা, জনগণের স্বার্থে কাজ করা। এই দেখেন, বাংলাদেশের জনগণ দীর্ঘ প্রায় 15.5 বছর ভোটের অধিকার থেকে বঞ্চিত। এবং আপনি সবচেয়ে বড়, এখানে ডক্টর আতিক আমাদের চেয়ে অনেক জুনিয়র ইউনিভার্সিটি লাইফে। আমি হিসাব করে দেখেছি যে একটা নাগরিক তখনই ভোটার হয় যখন তার বয়স 18 বছর হয়। তা আপনি হিসাব করেন 18 আর আওয়ামী লীগের 15, 33। যেই তরুণ বা তরুণীর বয়স 33 বছর, সে ভোট কি এই জিনিসই জানে না। তাকে হয়তো গুগলে যেতে হবে, আর আমাদের জাদুঘরে এই ব্যবস্থা আছে কিনা আমি জানি না, ভোটের কোনো দেখানোর সিস্টেম, তাইলে ওখানে গিয়ে তাকে দেখতে হবে। অর্থাৎ একটা প্রজন্মকে আপনি তার যে একটা রাইট, সেই রাইট থেকে আপনি বঞ্চিত করেছেন। আর গণতান্ত্রিক ব্যবস্থায় যদি আপনি চিন্তা করেন, গণতন্ত্র, আর যদি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রের নানা কম্পোনেন্ট আছে, এর মধ্যে অন্যতম কম্পোনেন্ট হচ্ছে এটা ভোটিং পাওয়ার, মানে জনগণের ইচ্ছার প্রতিফলনের মাধ্যমে যে গভর্নমেন্ট হয়, সেটাকে তো আমরা জনবান্ধব সরকার বলি, গণতন্ত্রের সরকার বলি। দীর্ঘদিনের দেশের মানুষ সেই জিনিসটা পাচ্ছে না, এবং সেই আকাঙ্ক্ষা থেকে 5ই আগস্ট বিপ্লবের পর মানুষের কাছে একটা প্রত্যাশা, আগামী দিনে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ পাবো, আগামী দিনে আমরা একটা মানবিক বাংলাদেশ পাবো, আগামী দিনে মানুষের স্বার্থের একটা সরকার আমরা পাবো, এটা তো প্রত্যাশা। কিন্তু আপনি যে কথাটা বলছেন যে আমরা যারা নাগরিক বলেন, রাজনৈতিক কর্মী বলেন বা রাজনৈতিক দল বলেন, আমাদের মধ্যে কেমন যেন একটা মেঘ ঢেকে আছে। কিসের মেঘ? এই মেঘটা একটা অনিশ্চয়তা, এটা আনসার্টেন একটা ব্যাপার না। কিন্তু এর মধ্যে তো ধরেন মানে প্রধান উপদেষ্টা, প্রেস উইং প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন তার জাতির উদ্দেশ্যে ভাষণে যে ডিসেম্বর অথবা 25-এর মানে চলতি বছরের প্রথমার্ধের মধ্যে নির্বাচন না। তাহলে আমি এবং প্রেস সচিব আরো স্পষ্ট করেছেন 30 জুনের মধ্যে নির্বাচন তিনি দেখছেন। প্রেস সচিবের বক্তব্য অ্যাকসেপ্ট করতে আমরা, প্রেস সচিব প্রধান উপদেষ্টার না তার সে কমিটমেন্টও নাই, তার সে দায়িত্ব নাই, মানে এগুলো আপনি বিশ্বাস করছেন? এটাকে আমরা আমলে আনতে চাই। এই সময়সীমায় মাননীয় প্রধান উপদেষ্টা যে সেটা আনতে চাই, কিন্তু আপনাকে 26 জুনের মধ্যে আপনাকে যে জিনিসটা, আপনাকে একটা জিনিস আছে, এখানে আমরা আছি, এখানে নাগরিক কমিটি আছে, তাদেরও কি একটা সংস্কারের মাধ্যমে নির্বাচন, এটা তো এখন সংস্কারের ডেফিনেশনটা কি? আগে সংস্কার পরে নির্বাচন না, ডেফিনেশনটা কি, অথবা এরিয়াটা কি? এটা আপনাকে, এটা কি 10 কিলোমিটার ব্যাসার্ধ নিয়ে আপনি বৃত্তটা করবেন, না আপনি 1 কিলোমিটার নিয়ে ব্যাসার্ধ নিয়ে বৃত্তটা করবেন? এটা হলো আপনার কিন্তু বিচার্য বিষয়। এই ব্যাপারে কিন্তু আপনি কোনো কথা বলছেন। আমরা ন্যূনতম যে জিনিসটি বুঝি, আপনি দেখেন আজকে বিএনপির মতো একটা, বাংলাদেশে এখন তো একটা বড় রাজনৈতিক দল, আপনাকে তো এই হিসাবে নিতেই হবে। আজকে জামাতে ইসলাম একটি রাজনৈতিক দল, আজকে বাম গণতান্ত্রিক জোট একটি রাজনৈতিক দল, আজকে নাগরিক ঐক্য, তারাও কিছু কথা, যদিও তারা রাজনৈতিক এখনো কোনো সেই আসে নাই, কিন্তু একটা প্রেসার গ্রুপ হিসাবে কাজ আসতে যাচ্ছে বলছে। জি, অন কাইন্ড অফ প্রেসার, না তারা তো দল করতে যাচ্ছে বলেছে, সেটা আমরা এখনো সেটা ফরমালি বলতেছি না, কিন্তু বাট একটা প্রেসার গ্রুপ, এটা তো আমরা মেনে নেই। জি জি। তাহলে আমাদের প্রত্যাশাটা কি? এই যে সকল গ্রুপের প্রত্যাশা কি? আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। এই তো নির্বাচন কি করতে হলে, আপনাকে নির্বাচন করতে হলে আপনাকে কিছু সংস্কার, আমরা যেটা মনে করি করতে হবে। এই দেশের মানুষের সবচেয়ে বড় দাবি ছিল যে দলীয় সরকার। ভাই, আমি একটু জানতে চাই যে কত দূরের নির্বাচন আপনি দেখছেন, সেটি না বুঝতে পারছেন কিনা? আমাদের কাছে ধোঁয়াশা মনে হচ্ছে, এটা কোনো স্পষ্ট কোনো বক্তব্য আমরা এটা দেখতে পাচ্ছি না। কেন না, কেন এই যে ধরেন 30 জুন 26-এর মধ্যে নির্বাচন, এখানে নিজে বলছেন, তারপরেও কেন? আমি একটু, আপনি আমাকে বলতে দিলে আমি সংকটটা হলো কি, আপনি দেখবেন এই সরকার ইতিমধ্যে প্রায় 10টা কমিশন করেছে, প্রায় 11টা। একটা তো অলরেডি রিপোর্ট হয়ে গেছে, ওই যে অর্থনীতি দেববীর ভট্টাচার্যের নেতৃত্বে যেটা হয়েছিল, অলরেডি রিপোর্ট হয়ে গেছে।
10টা। আপনি দেখেন এটা এই কমিটিগুলোর যদি আপনার স্ট্রাকচার দেখেন, সেখানে একজনকে কনভেনার করা হয়েছে, বিভিন্ন প্রতিনিধি নেওয়া হয়েছে, সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকেও নেওয়া হয়েছে। না, প্রতিনিধি নাই তো মনে হয়। আছে, প্রত্যেকটা কমিটিতে একজন করে আছে। অলরেডি এটা নিয়ে বিতর্ক হচ্ছে অনেক জায়গায়। সব কমিটিতে না আছে, আছে কমিটিগুলোতে আছে। তাহলে আপনি যদি এইটাকে একটা খুব কার্যকরী একটা কমিটির হিসাবে আপনি দেখতে চাইতেন, এখানে পলিটিক্যাল পার্টিকে আপনি ইনক্লুড করতে পারতেন, তাহলে একই সাথে আপনার হয়ে যেত। এক, যদি আমি মনে করি না রাজনৈতিক দলগুলিকে আপনি আমলে নিচ্ছেন না, কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু আপনার নেওয়ার মতো উপাদান আপনাকে দিয়ে দিয়েছে। সেটা কি? বিএনপি ইতিমধ্যে রাষ্ট্র সংস্কারের জন্য 31 দফা দিয়ে দিয়েছে লিখিত। জামাতে ইসলাম কিন্তু প্রেস কনফারেন্স করে তারা বলেছে এই সংস্কার আমরা চাই। আপনার বাম গণতান্ত্রিক জোট রিটার্ন তারা দিয়েছে যা এই সংস্কার আপনার চাই। তাহলে আপনি কিসের অপেক্ষায় এতক্ষণ এখনো বসে আছেন? আপনার এই অপেক্ষাটা কেন? না, কিন্তু একটু নিয়ে আসি, তারপরে আপনার কাছে আমি আসছি। না আমি প্রশ্নটা রাখলাম, আসবো, এই অপেক্ষাটা কেন? অপেক্ষাটা কেন? ডক্টর আতিক মুজাহিদ, সেটা হচ্ছে আপনার কাছে কি মানে নির্বাচন অস্পষ্ট মনে হচ্ছে সময়সীমাটা? অস্পষ্ট বলতে আসলে কোনো কথা নেই। এখানে যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা বলেই দিয়েছে স্ট্রেটলি, আমি গভর্নমেন্টের পজিশন যেটা বলে দিয়েছে যে 1 বছর আগামী বছরের শুরুতে। ধোঁয়াশা দেখছেন কিনা? ধোঁয়াশা দেখার কোনো অপশন নাই। যেটা কোশ্চেন হয়েছে, আমি আসলে ভাইদের কথাটা বলি, ভাইদের একটা আসলে রাজনৈতিক গুঞ্জনে একটা ভয় পাচ্ছে যে আসলে তৃতীয় পক্ষ কোনো ক্ষমতায় আসে কিনা। ইস্যুটা এই জায়গায় নাই, পলিটিক্যাল স্টান মানে আসলে কোন জায়গায় কেন ক্লিয়ার করতেছে না, আমাদেরকে বলবে আগামী 6 মাস পর এই জায়গায় করবো, 6 মাস পর এটা। ওনার সাথে একটা জায়গায় একমত যে কমিশন যে 6টা বা 11টা হইলো, সেটা আমরা জানি যে আগামীকাল একটা রিপোর্ট দিবে 3 তারিখ। তাহলে এই রিপোর্টগুলো 3 মাস হোক, রিপোর্টগুলো সব আসার পরে ওনাদের কোয়েশ্চেনগুলো আই উইল অ্যাকসেপ্ট আফটার দ্যাট, যে আতিক বা তোমরা যারা সরকারে যারা বিভিন্ন অংশীজন আছে, আমরাও দিছি, সবাই দিছে কথাগুলো, সেগুলো আসলো সংস্কার। এরপর আপনার গভর্নমেন্টকে ধরার স্কোপ তো আমাদের আছে। আর আমার যেটা হইতেছে যে প্রথমেই নির্বাচন, আমার কাছে এটা হওয়ার আগে আমার কোয়েশ্চেন হওয়া উচিত যে জুলাইয়ের যে চেতনাটা হইলো, এটা বলাই আছে, জুলাই একটা অঙ্গীকারে ছিল সংস্কার, কোটা সংস্কার যদি কোটা বাদ দিয়ে দেন, পরবর্তী রাষ্ট্র সংস্কার 1 দফা দেওয়া হইলো। সেখানে কিন্তু 2টা জিনিস স্পষ্ট বলা আছে, ফেসিবাদী ব্যবস্থার পতন বিলোপ করতে হবে এবং এর নতুন একটা সেটেলমেন্ট করতে হবে, নতুন বন্দোবস্ত হওয়ার আগেই কিন্তু আমরা ইলেকশন চাচ্ছি। ভাই যেটা বললো যে এখানে একটু শুরু করতেছিল যে আসলে সব ফেসিস্টের দালাল এক্সিস্টিং টিমের মধ্যে আছে। আমি যদি বলি এখন ইলেকশন করলে আপনার নিজেরই কট খাবেন, কিভাবে? 3টা জায়গা থেকে বলি। 1 নম্বর জায়গা থেকে বলি, এক্সিস্টিং যে অ্যাডমিনিস্ট্রেশন, এটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেক্টিভ কি ঘটছে এখানে? আমরা রিপোর্ট দেখেছি 15 লাখের মতো আওয়ামী লীগের দালাল ফেসিস্টরা রয়েছে। সুতরাং শুধুমাত্র ইউনূস সাহেব উপরে, বাকি 15 লাখ এখানে আছে। ইলেকশন দিলে কারা জয়লাভ করবে? আওয়ামী লীগ যদি স্বতন্ত্র কোনো একটা লাখ দাঁড় করায় দেয় কোনো একটা গ্রুপে, এটা মেকানিজম করে করা সম্ভব। কার একটা উদাহরণ দেয়, এরা তো 3 বারের চোর। যে ডিসি 1 বার চোর করছে, আপনার 1 বার চোর করলে কেউ বিশ্বাস করি না, এটা 3 বার চোর করছে। আমরা বিএনপি সরকারে সবাই রিজেক্ট করছি, চোর বলে তাদের রিজেক্ট করা হয়েছিল। সুতরাং সেই চোরের উপর আমরা আস্থা করে এই এডমিনদের অফিসারদেরকে আমরা বলতেছি আবার ইলেকশন করে এদের উপর আমরা রাখবো। সুতরাং ইলেকশন করার আগে এদেরকে একটা সার্টিফাই করতে হবে, এদেরকে রিকগনাইজ করা লাগবে, রিফর্ম করতে হবে, প্রয়োজনীয় সংস্কারগুলো করতে হবে। এইভাবে করে করে একটা বিশ্বাস এবং ক্রেডিবল জায়গা আনা উচিত এবং রিজনেবল টাইমের মধ্যে, যেটা গভর্নমেন্ট দিচ্ছে 1.5 বছর। আমরা চাই যে উইথিন 3 মাস 4 মাসের মধ্যে একটা পিওর একটা রোড লাইন দেওয়া হোক। আর ইলেকশন মানে হচ্ছে পিরিয়ড অফ টাইমের একটা মানে একটা প্রসেস তৈরি করার। আর ইলেকশন মানে কি? একটা এই সময় থেকে এই সময় সরকারটা চলবে, তার একটা পদ্ধতি। কিন্তু সরকারটা চলবে কিসের ভিত্তিতে? ইনস্টিটিউশনের ভিত্তিতে। সেই ইনস্টিটিউশনগুলো ঠিক আছে, তাহলে এডমিনের যদি এই অবস্থা হয়। 2 নম্বর যেটা আমরা যদি দেখি আমাদের, আমি যে ভাই বলেছি ইলেকশন, আমি যে ভাই আবার এক্সাম্পল দেওয়ার জন্য না, কিন্তু বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এই যে ধরেন 4টা মাস গেল, 4টা মাসে সংস্কার কি হলো? কি সংস্কার না হলে কিছু তো কাজ হয়েছে। আপনি যখন বলতে আমি আসতেছিলাম, এক ছোট ভাই জিজ্ঞেস করলো, ভাই যে সংস্কার যদি শুরু না হয় তাহলে আমরা যে আগে যে সেট আপ ছিল নির্বাচন করবো তাকে রেখে দিতে পারতাম, রেখে দিছি না, পদত্যাগ করাইছি। তার মানে কিছু তো স্টার্টেড হয়েছে, নতুন কমিশন দিয়েছে, কথা হয়েছে, ডিসকাশন হয়েছে, কিছু চেঞ্জ তো হয়েছে। না হলে কেন বিএনপির আস্থা আসলো? কিছুটা হয়েছে যেন করা যেতে পারে। যে গভর্নমেন্টের সেট আপ ছিল, কিন্তু এখন অনেক জায়গায় কিন্তু সেট আপগুলো চেঞ্জ হয় নাই, যেটা আমাদের সবারই ক্লেম আছে। এগুলো চেঞ্জ না করা পর্যন্ত যদি আমরা ইলেকশন করি, আমরা জানি না কাকে নিয়ে কে বসাবে, ইঞ্জিনিয়ারিং করা হয়। সেই জায়গা থেকে বলতেছিলাম যে একটা উদাহরণ দিলে কেন হবে না? এখন যদি আপনি ধরেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইলেকশন দিলাম, শুধুমাত্র টিচারদের, কে জিতবে বলেন দেখি? ভাই এখানে আছে বলুক, 100% আওয়ামী লীগ দলের ফেসিস্টার জিতবে। কারণ তারা ভোট গত 17 বছর ধরে তারা ভোট তৈরি করছে টিচারদের মধ্যে। তো ইলেকশন ফেয়ার ইলেকশন দেন না কেন? পারবেন? তাহলে আপনি কি দিবেন কিনা ইলেকশন বলেন এখন আমাকে? তাহলে ওখানে রিফর্ম সিস্টেম এমন কিছু করতে হবে যেটাতে আসলে আবার যেন রিহেবিলেট না হয়। সেম সব জায়গায় 15 লাখ লোক আছে, তাহলে এটা গেলে অ্যাডমিনিস্ট্রেশনের উদাহরণ দিয়ে দিলাম। 2 নম্বর সে আমাদের যে জিনিসগুলো আছে, আমাদের সবসময় এস্টাবলিশমেন্ট বলে একটা কথা আছে, স্বীকার করুক আর না করুক, আমরা ইয়াং বলে ফেলবো। এটা আমরা বলবো যে পাওয়ার ট্রানজিশনের যে ডিপ স্টেট, পিপিডি বলি আমি এটাকে। এই ডিপ স্টেটরা স্টিল কি সেম আছে? রিসাবল কি হয়েছে যথেষ্ট পরিমাণে? যারা নীরব ছিল গত 2-3 ইলেকশনের, তাদের কারণে তো অনেক কিছু ঘটছে, বুঝতে হবে। 3 নম্বর কাজ হলো যে আমাদের এখানে ইলেকশনে 100% ফরেন ইনফ্লুয়েন্স ছিল।
ব্ল্যাটেনলি লিখছে, কেউ অটোবায়োগ্রাফিতে লিখছে, নাম না বললে তো বুঝতেছি আমরা কে লিখছে। সেই চ্যানেল কি ভেঙে গিয়েছে এখনো? বাংলাদেশপন্থী বাংলাদেশের লোকজন নিজে নির্বাচন করতে পারবে কিনা? যে তিনটা পার্সপেক্টিভ থেকে বললাম, স্টিল যদি এই জায়গাগুলোকে ডিস্ট্রয় না করা হয়, এটা সবাই মিলে করতে হবে, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন সবাইকে করতে হবে। রাষ্ট্রের সাথে একটা সুন্দর ক্রেডিবল ট্রাস্টেবল ইলেকশন করতে গেলে এই জিনিসগুলোকে সরাইতে হবে। এই তিনটা জায়গা যখন সরাইতে পারবেন, দেন ইউ ক্যান মুভ। আপনার সংস্কার বলেন, সংস্কার এর সাথে সাইমালটেনিয়াসলি চলতে হবে। আমরা চাইতেছি না লং কেন করতে হবে, ওনাদের ভয়ের জায়গাটা আছে লং করে আমাদেরকে মাইনাস করা হয় কিনা। আমার আরেকটা ভয় হলো বিএনপিকে মাইনাস না, জনগণকে মাইনাস করা হয় কিনা, সেটা দিস মাই কোয়েশ্চেন। কারণ এই সিস্টেমটা যে থাকে, তাহলে আরেক গ্রুপকে ক্ষমতায় নিয়ে এসে জনগণ পুরো মাইনাস হয়ে যায় কিনা। না, কিন্তু বিএনপির পক্ষ থেকে তো সংস্কার চাওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে যে বিএনপি যেটা বলেছে, আপনারা কি মানে কি চান, মানে সংস্কার একেবারেই না? অবশ্যই এখন চাই, শুধু আমরা নির্বাচন। সংস্কার তো বলে দিয়েছি যে কি কি জায়গায় সংস্কার। এই ধারণাটা কিভাবে আসলো, কেন তাহলে আসছে যে বিএনপি না না, নির্বাচনকে বেশি ফোকাস করছে? এখন আপনাকে বলি, জি, please। আমাদের কথা হলো যে এটা টাইম। এই যে গণঅভ্যুত্থান যেটি হলো, সেটা কি শুধু নির্বাচনের জন্য? এই প্রশ্নটা আসছে বারবার বিএনপির না না না, দিকে। আমি একটা কথা জি, বলি। বলেন। আপনি গণ অভ্যুত্থানের দুটো চরিত্র আছে। জি। একটা হলো আপনি যদি স্টার্টিং থেকে দেখেন, তখন ছিল কোটা সংস্কার। একটা আমাদের মানে টোটাল আমরা জাতির একটা অংশের তাদের বঞ্চিত হচ্ছে, তারা বৈষম্য হচ্ছে, সেখান থেকে তারা বেরিয়ে যেতে চাচ্ছে। এই তো এটা যখন দেখলাম যে এই তাদের মানে তাদের দাবিটা কিন্তু ন্যায্য এবং সকল দল মত সবাই কিন্তু তাদেরকে সমর্থন জানিয়েছে। যখন তাদের উপর নির্যাতন হলো, তাদেরকে হত্যা করা হলো, তখন কিন্তু একটা জাতীয় ঐক্যমত তৈরি হয়ে গেল যে না, এই যারা একটা ন্যায্য দাবিকে মেনে নেওয়ার পরিবর্তে এই হত্যার যজ্ঞ মেতে উঠেছে, তারা প্রশাসনকে নগ্ন। তখন কিন্তু আপনি দেখবেন যে বিশেষ করে আবু সাইদ হত্যাকাণ্ডের পর কিন্তু সেন্টিমেন্টটা টোটালি অন্য জায়গায় চলে গেছে, তখন কিন্তু ওয়ান পয়েন্টে চলে গেল। জি। তা আপনাকে এখানে কিন্তু দুইটাই, এখন যেটা একটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে যে যদি স্টুডেন্টদের আমরা সেন্টিমেন্ট ধরি, স্টুডেন্টরা ছিল কিন্তু বৈষম্য বিরোধী ভাই, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি বলি। এক্স্যাক্টলি, হ্যাঁ। কিন্তু যখনই আপনি আবু সাইদ মারা যাওয়ার পর আপনি দেখেন এটা কিন্তু বৈষম্য বিরোধী আর থাকে নাই, এটা রাষ্ট্র মেরামতে চলে গেল। এক্স্যাক্টলি, ওকে, সংস্কার চলে গেল। এখন সংস্কার আপনি কি চাই আমরা? আমাদের তো মেজর কিন্তু বুলেট পয়েন্ট আছে। একটা হলো নির্বাচন ব্যবস্থা, 2 হলো প্রশাসন নগ্ন দলীয়করণ, 3 হলো আমাদের কনস্টিটিউশনে আমলিক এমন কিছু অবস্থা তৈরি করেছে যেগুলিকে গণতান্ত্রিক চরিত্রটা আমরা হারিয়ে ফেলেছি। যেমন আমি বলি পুলিশ সংস্কার। হ্যাঁ, যেমন একটা যদি বলি, আমাদের আর্টিকেল 17 মানে 7 যেটা আছে, 7 কি ছিল? রাষ্ট্রের মালিক জনগণ। এটাই তো, জনগণই রাষ্ট্রের মালিক। সেখানে তারা কি করেছে আমলিক, এটাকে দেখেন 7 ক খ গ করে কি করেছে, একটা ফ্যামিলিকে আপনি প্রোটেকশন দিয়েছেন, একজনকে আপনি একজন পূজনীয় ব্যক্তি বানিয়ে ফেলেছেন আমাদের। এবং বলা হয়েছে কি, এটা যদি কখনো আপনি মানে অ্যামেন্ডমেন্ট করার কোনো সুযোগ নেই, যে যদি করে সে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। এইটা কোনো একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, এটা কি কখনো কল্পনা করা যায়? এই সব জায়গায় আমাদের সংস্কার আমাদের করতে হবে, সেখানে তো নির্বাচন প্রতিবন্ধকতা হওয়ার কোনো কারণ নাই। প্রথমত তো বলছেন যে আমি একটু বলি, তারপর আমরা কি বলেছি যে আমরা দেখেছি যে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে তার মধ্যে একটা ফেসিস্ট, একটা কর্তৃত্ববাদী একটা মনোভাব থাকে। আর যার জন্য আমরা বিএনপি স্পষ্ট ভাষায় বলে দিয়েছি যে 2 টার্মের বেশি কেউ প্রাইম মিনিস্টার হতে পারবে না। আমরা কি বলেছি? আমরা বলেছি যে আমরা দেখেছি যে এই বিভিন্ন পাওয়ার অফ মানে যেটা আমরা আমাদের যিনি এখন বর্তমান কনস্টিটিউশন অনুসারে প্রধানমন্ত্রীকে আপনি মানে অপরিসীম মানে পরিমাপ করার ক্ষমতা, আমরা সেখানে বলেছি প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মানে আইন বিভাগের মধ্যে একটা চেক আপ ব্যালেন্স করতে হবে। এগুলি কি আপনি সংস্কার মনে করেন না? কিন্তু আপনার তাহলে তো আপনার সাথে তো সরকারের হিসাব মেলে, সরকার তো এসব সংস্কার করতে যাচ্ছে। সে স্টেপ নিচ্ছে না কেন? নিচ্ছে তো, সংস্কার কমিশন কাজ করছে না। একটাও নিচ্ছে না। সংস্কার কমিশন তো কাজ করছে, সংবিধান সংস্কারের কথা আপনি বলছিলেন। আমার কথা তো কোন জায়গায় আমার সংবিধান তো এত জটিল কোনো কিছু না। না, এবি মোশাররফ হোসেন, যেটি বলা হয়েছে সরকারের প্রতি, সেটা হচ্ছে এই কমিশনগুলো রিপোর্ট দেবে, রিপোর্টের পরে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের মাধ্যমে, একটা ঐক্যমতের মাধ্যমে সংস্কারটা হবে। না, এখানে আপনার সাথে একটু আমি টাচ করতে চাই। বলেন। আপনি সংস্কারের রিপোর্ট দিতে প্রায় 4 মাস চলে গেল, ডক্টর আতিক। 4 মাস, তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছিল। আমি বলি তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছিল, 90 দিন। 3 মাস। এরপর আপনি আপনি কি বলেছেন যে রাজনৈতিক মানে স্টক হোল্ডারদের সাথে আলোচনা করবেন 3 মাস 6 মাস। ঐক্যমত্য কমিশন হচ্ছে। আমি একটু বলি গেল। তারপর আপনি বলবেন যে অন্যান্য স্টক হোল্ডার যারা আছে, আপনার গণমাধ্যম বলেন, অমুক বলেন, আরো 6 মাস। তা আপনি তো এই যে জিনিসটাকে আমাদের প্রশ্নটা এখানে, যেখানে আপনি 3 মাসের মধ্যে সেরে দিতে পারেন, সেখানে আপনি 2 বছর 3 বছর আপনি টেনে নিয়ে যাচ্ছেন। 2 বছর 3 বছরের কথা আসছে কেন? এই প্রশ্নটা এখানেই আমাদের। এবং কোন উপদেষ্টা কি বলে আপনি একটু লক্ষ্য করেন, যে নির্বাচন দিয়ে কাউকে ক্ষমতায় দেওয়ার জন্য আমি এখানে আসি না। তাহলে আপনার কাজ কি? হোয়াট ইজ ইউর ফাংশন? সংস্কার আগে। আপনাকে তো সংস্কার একা না, আপনাকে তো একটা রাষ্ট্র পরিচালনা করতে হবে।
আপনাকে তো শুধু সংস্কার করতে হবে, আপনাকে তো রেগুলার একটা রুটিন ওয়ার্ক আপনি করতে হচ্ছে, একটা গভর্নমেন্ট পরিচালনা করতে হচ্ছে আপনাকে। গভর্নমেন্ট পরিচালনা করলে আপনার নাগরিকদের সিকিউরিটি আপনার দেখতে হবে, এই দ্রব্যমূল্যের উদ্যোগতি আপনাকে দেখতে হবে, আগামী দিনে আমার দেশের অর্থনীতি আপনাকে দেখতে হবে, আমার ইনভেস্ট হচ্ছে কিনা সেটা দেখতে হবে। কারণ অর্থনীতির চাকাটা যদি স্থবির হয়ে যায় আপনার কোনো সংস্কারই তো কাজে লাগবে না। ওই যে বলে না যে পেটে যদি ক্ষুধা থাকে ওই আকাশের চাঁদ তো রুটির মতো দেখা যায়, সুকান্তর সে কবিতা জলসানো চার জন্য রুটি, এরকম একটা কবিতার লাইন আছে না? তা আজকে বাংলাদেশে আপনি দেখেন এই 4 মাস কোনো বিনিয়োগ আছে? ভাই জি একটু নিয়ে আসি। জি আচ্ছা, ডক্টর আমি আতিক নেই। বলেন। না এই আপনি যা লাইনটা চলে যাচ্ছে আমি বলি এটা তো সংস্কার গেল, ইলেকশন গেল, আমরা তো মেজর জিনিসটাই ভুলে গেছি। যারা 1700-2000 প্রাণ দিল, আমরা কি কারো কাছে বিচারের কথা শুনছি? মানে জনগণ পার্টি যদি উনি যদি বলে যে পার্টিরা জনগণের কথা বলবে, জনগণ এখন আসলে কি বলে? আগে কি চাই ইলেকশন চাইতেছে জনগণ? জনগণ কি সংস্কার চাইতেছে নাকি জনগণ বিচার চাইতেছে? আপনি যদি এটা নিতেন যে পার্সপেক্টিভ, আমি ওনাদের রেসপেক্ট করতাম যদি কালকে বিএনপি বলতো যে কেন সংস্কার হচ্ছে না, 3 মাস হলো কেন সংস্কার হচ্ছে না। ফার্স্ট কথা এটা, আপনি ইমিডিয়েটলি সংস্কারের কথাগুলো কাজগুলো করেন, আমি আপনার সাথে দাঁড়ায় যাবো। সেকেন্ড, কেন ফেসিস্টদের বিচার হচ্ছে না? আশেপাশে ঘুরে বেড়াচ্ছে কেন? কে প্রশ্রয় দিচ্ছে? আমার দলের লোক প্রশ্রয় দিলে আমি বাতিল করব কেন? আমার রিপোর্ট পাইতেছি যে বিএনপি নেতার বাসায় অমুক লুকায় আছে, পার ডে টাকা দিয়ে থাকে। কেন এই জিনিসটা আপনারা স্ট্রংলি পজিশন নিতেছেন না কেন? তাহলে বিচার করার ব্যাপারে কেন? 1700 লোক মারা গেছে কি এমনি এমনি? আবু সাইদকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কিসের জন্য আন্দোলন করে জীবন দিছো? মুগ্ধ সর্বশেষ আরাফাতের ভাই গতকাল দেখা হলো, তারা কি বলতে চাচ্ছে? তাদের কি বিচারের কোনো রিহেবিলিটেশনের কথা নাই? তাহলে সংস্কার বলতে আমরা কি? আমরা সংস্কারটা এই জন্য চাইতেছি, সাথে সাথে নির্বাচনও চাইতেছি, রাষ্ট্রটা একটা রাষ্ট্র হিসেবে থাকে। 53 বছরের রাষ্ট্র তো নাই রে ভাই, এটা প্রতিষ্ঠানে কিছু আছে। আপনি বলেন, আপনি মিডিয়া গণমাধ্যমে সব জায়গায় কেউ কথা বলতে পারতো? কিছুই বলতে পারতো না। ভাই যদি বলছি যদি ডেমোক্রেসি পিওরলি আমরা একটা, আমাদেরকে ভীষণ স্টেট থাকতে হবে, এটা ডেমোক্রেটিক স্টেট। আমি যদি ওনাকে জিজ্ঞেস করি আপনি কিরকম স্টেট চান, বিএনপি বাদ দেন, আপনি একটা স্টেটের প্ল্যান আছেন আপনার লাইফের? আমরা একটা বেটার সোসাইটির জন্য পলিটিক্স করি তো নাকি? পলিটিক্স মানে কি? একটা সুন্দর জীবন ব্যবস্থা তৈরি করার জন্য আমাদের সোসাইটিতে, সেখানে একটা ডেমোক্রেটিক ভীষণ মনে করতেছি বর্তমান সময়ের জন্য ওটা যায়। তা ডেমোক্রেসির সাথে শুধুমাত্র কি ইলেকশন জড়িত? নো, হিউম্যান রাইটস আছে, ফ্রিডম অফ স্পিচ আছে, অ্যাসেম্বলিং আছে, আপনাদের কেন মনে হচ্ছে রুল যে অফ ল আছে? না বিএনপি তো সংস্কার কথা বলছে, কিন্তু আপনাদের কেন মনে হচ্ছে যে বিএনপি শুধু নির্বাচনই চাচ্ছে? আমরা আশঙ্কা হইতেছে, কারণ একবারও তো বলে নাই যে বিচারগুলো করা হোক। কেন? কে বলছে যদি- না? প্রতিনিয়ত আমি আমরা আমি বলছি। বলি ভাই, আজকে যতগুলো নিউজ পাইছেন আপনি দেখবেন, তো সবার আগে বিএনপি বিচার চাচ্ছে না। সেকেন্ড কথা বলি, মির্জা আব্বাস বড় নাম না বলি, ওনারা বলতেছে কষ্ট লাগে যদি শেখ হাসিনার বিচার, বঙ্গবন্ধুর কন্যার বিচার হয়, কষ্ট লাগে। যখন 72-এর মতো একটা ফ্যামিলি তান্ত্রিক কনস্টিটিউশন ভাঙা হয়, তখন ওনারা কষ্ট লাগে। তাহলে এই কনস্টিটিউশন আপনারা শেখ হাসিনার বিচার হলে কষ্ট লাগে? হ্যাঁ, কষ্ট লাগে। না, তারপর না, এরকম কথা এই কথা তো এই কথা আসে না। হ্যাঁ, ঠিক আছে, এটা কোর্ট আছে। আমি বলি। 72-এর সংবিধানে হ্যাঁ। 72-এর সংবিধানের শহীদদের বিষয়ে বলা রক্তে, হচ্ছে উনি বলছে জি শহীদদের শহীদদের রক্তে অবমাননা গড়া। করা হবে। আচ্ছা, মুক্তিযুদ্ধের অবমাননা হবে। আমি কনস্টিটিউশনটা জায়গায় আসি। কনস্টিটিউশন 1900 আমি এটা রেফারেন্স করতেছি, আপনার 1972 সালে 19 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের একটা দলীয় সভায় ওনাদের দলীয় মন্ত্রণালয় দলীয়ভাবে বলা হয়েছে যে 4টা হচ্ছে আমাদের দলের মূলনীতি। এইটাকে পরবর্তীতে আমাদের কোথায় করা হলো? আমাদের সংবিধানে ইনক্লুড করা হলো। একটা দলীয় একটা ম্যানিফেস্টেশনকে, দলীয় একটা আমাদের কি কনস্টিটিউশন ম্যান্ডেট দেওয়া হলো। সেটাকে আমরা আজকে বলতেছি যেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের চেতনার 4 পিলার্স। হাউ কাম? এবং সেইটাকে বিএনপি বাংলাদেশি ন্যাশনালিজম, সেই দিনও বলে গেছিলাম যে বাঙালি ন্যাশনালিজম আর বাংলাদেশি ন্যাশনালিজম কেমনি এক হলো? বাংলাদেশে আজব একটা রাষ্ট্রে বসবাস করছে, ইট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। তো জিয়াউর রহমানের আদর্শ যে বাংলাদেশি ন্যাশনালিজম টেরিটোরিয়াল, সেটাকে উনি বাঙালি ইথনিক ন্যাশনালিজমে নিয়ে আসতেছে, যেটার আদারিং করার সুযোগ আছে। তো এই কনস্টিটিউশন আন্ডারে যেই ঢুকবে, উনি বলতেছে ফেসিস্ট দুই ভাবে কাজ করে। এখন এই সংবিধান কি হবে? আমি বলি এই না, এই সংবিধান কি হবে? এই ইস্যুটা আছে। তাহলে যে রিফর্ম যদি করেন, তা রিফর্ম যদি করেন তাহলে কনস্টিটিউশন সবার আগে রিফর্ম করতে হবে, কারণ একটা গঠনতন্ত্র যদি রাষ্ট্র চলে তো কাজ চলতেছে তো। রাইট, এটা যদি হয় তাহলে ওইটা সময় তো দিতে হবে। আপনারা কি মানে এই 72-এর সংবিধান পুরো বিলুপ্ত করে দিতে আমার চান? কথা আছে এই কনস্টিটিউশন বাংলাদেশের মানুষের অ্যাসপিরেশন ধারণ করে না। ইভেন কি মুক্তিযোদ্ধা যে 69 যে অ্যাসপিরেশন, সেটা এখন এই ধারণ সরকার করে না। এই সরকার যে সরকার এখন ক্ষমতায়, হ্যাঁ। যে সরকার দেশ চালাচ্ছে, এই সরকার তো এই সংবিধানের অধীনেই আসলো। কোনটা? এই সংবিধান না, এটা ভুল একটা জিনিস। না, অবশ্যই এই সংবিধানের অধীনে, অবশ্যই। এটা একটা যে আমরা সবাই একটু ভুল আন্ডারস্ট্যান্ডিং দিতেছি। স্টেবল করার জন্য এটা যেগুলোকে লেজিটিমেট, যেগুলো যে ওখানে সংবিধান পুরোটা এমন কিছু জিনিস আছে যেগুলো তো সব সময় একই থাকে। বাকি যেগুলো ইললেজিটিমেট জিনিস, যেগুলো আমাদের জুলাই চেতনা বৈষম্যের সাথে, সেগুলো আমরা মানি না। উই ডু নট, এগুলো ইরেজ হয়ে গেছে অটোমেটিক্যালি। তাহলে তো সংশোধন হলেই হয়। সংশোধন না, অ্যামেন্ডমেন্ট কখনো রিফর্ম হয় না। অ্যামেন্ডমেন্ট জিনিস হচ্ছে, এই অ্যামেন্ডমেন্ট করে করতে 17টা হয়ে গেছে, 18টা। এটা তো মূল ফিলসফি, সেটাই তো রং। আপনি একটা জিনিস ফিলসফি দিয়ে তৈরি করেন তো নাকি? একটা ফিলসফি হয়, তারপরে এটা তৈরি হয়। ফিলসফি তো রং, 4টা পিলার সাথে আমরা যাচ্ছি না তো। আমাদের পিলার যদি হয় সাম্য, আমাদের পিলার যদি হয় হিউম্যান ডিগনিটি, আমাদের পিলার যদি হয় জাস্টিস, আমাদের পিলার যদি হয় গণতন্ত্র, আমাদের পিলার হচ্ছে দেশীয় মূল্যবোধ, আমাদের পিলার যদি হয় তাহলে আমাদের মানবিক অধিকার বা অথবা নাগরিক অধিকার। দিস শুড বি দ্য পিলার। এই আন্দোলনটা এটা হয়েছে 47 একই হয়েছে, 69 একই হয়েছে। এই স্পিরিটের বেস করে বাংলাদেশের মানুষের না, চাহিদা হচ্ছে কিন্তু সংবিধান হবে। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যখন বিএনপি কথা বলছে, ভুলটা কি বললো? কোথায় মুক্তিযুদ্ধের চেতনা? ওনারা কোনটা বলতে যাচ্ছে? উনি কি সেকুলারিজম বলতে যাচ্ছে? যে 4টা আমাদের কনস্টিটিউশন আছে, যদি ওনারা না, বিশ্বাস করে, সেকুলারিজম তো নাই, এখন তো Definitely নাই। 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 তাহলে আপনারা কেন চেঞ্জ হয়েছে তো, চেঞ্জ হয়েছে তো। কোথায়? স্টি সেকুলারিজম? নো,
আপনি আমি একটু আমি ডক্টর আতিক আমি বলি জি, please, একটু please, বলি। বলেন। আপনি যদি বলেন আপনি আওয়ামী লীগ তো এই রাষ্ট্র পরিচালনা করেছে না, তাদেরকে তারাও কি 72 সংবিধানে ফিরে যাওয়া সম্ভব? কোথায়? বা আওয়ামী লীগের কোনোভাবেই সম্ভব না। ইতিমধ্যে 16 বার সংবিধান সংশোধন হয়েছে, 17 বার, জি। 17 বার। সুতরাং আওয়ামী লীগকেও যদি আপনি এখন এসে বলেন তুমি 72 সংবিধানে ফিরে যাও, কোনোভাবেই না, না, সম্ভব না, না। না, ভাই আপনি না সংবিধান- না আমি একটু আতিক আমি এটা ভালো করে জানি, এটা কোনোভাবেই সম্ভব না। এখন হলো কি মানুষের না ধ্যান না না, তারা তো 72 সংবিধানকে বাতিল করতে চায়। কিভাবে করবেন আপনি? আপনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করবেন? না 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 না, ওটা কি না, আপনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করবেন? আজকে বাংলাদেশের এই যে 43 বছরের এই 53 বছরের এই অগ্রগতি, এটাকে কি আপনি অস্বীকার করবেন? এটা বাইনারি ভাই কারণ এখন একটা কি, আসবো, না না শেষ করবো। পরিস্থিতির আলোকে কিন্তু আপনার ঘটনাগুলি, মুক্তিযুদ্ধ একটা প্রেক্ষাপট, আবার আপনি একই দেখেন 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন কিন্তু একটা প্রেক্ষাপট, আবার কিন্তু এই 2024 একটা প্রেক্ষাপট। আপনাকে যে কোনো কিন্তু শুধু প্রেক্ষাপটের আলোকে কিন্তু আপনাকে বিশ্লেষণ করতে হবে। এখন আমি তো সেই প্রাচীন আমলের ধ্যান ধারণাকে আমি এই আধুনিক যুগে সম্ভব? আমাকে কেউ পরিবর্তনটা কিভাবে সম্ভব? অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সম্ভব হচ্ছে না সারা পৃথিবীতে, যেখানে পরিবর্তন তো হচ্ছে। এখন আমার কথা হলো, হ্যাঁ ঠিক আছে, আমি ডক্টর আতিকদেরকে সাপোর্ট করতাম, ঠিক আছে। আপনি যখন 5ই আগস্ট ঘটলো, বাংলাদেশের মানুষ তো ঐক্যবদ্ধ ছিল সবাই, আপনি কেন কনস্টিটিউশনালের আওতায় আপনি শপথ দিলেন? তখন তো আপনারাই, এই গভর্নমেন্ট তো অ্যাবসলিউটলি ব্রেন চাইল্ড বাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কারণ আপনি এখানে একদিকে আপনি বৈষম্যর কথা বলছেন, অন্যদিকে একটা কমিউনিটিকে দিয়ে আপনি এটি গভর্নমেন্ট করছেন। এখানেও কিন্তু আপনার টোটাল যে আপনার নিউট্রালিটি সেটা আপনি লস করছেন আপনি। কারণ আমরা কি, আমরা চাচ্ছি বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ। আপনি একটা ডিভিশন থেকে 13 জন অ্যাডভাইজার নিয়ে নিছেন, আপনি এখানে আপনি এখানে নিউট্রাল কোথায় আপনার অ্যাটিটিউড? ডিভিশনের ফ্যাক্টর কি আসলেই মানে অবশ্যই। সরকারে আসবে কারা, বাংলাদেশে এটাকে ডিভিশন ওয়াইজ? না, আজীবনই আমার কথা দেশের মধ্যে বিষয়টা হচ্ছে যে যোগ্য লোক পাইলে আপনি তাদেরকে তো include করবেন। আইডেন্টিফাই করার আমরা সুযোগ, এইটা কি মাপকাঠিটা? সেটাকে বিভাগ থেকে ডিসাইড হবে। আপনাকে যখন মানে আপনার না, জনগণকে তো এবার বিচার করার একটা বিষয়টা সুযোগ। হচ্ছে যে আমি কি সব বিভাগ দেখবো যে কে কোন বিভাগ থেকে আসছে, এটা কি ব্যালেন্স করার এটাও সুযোগ? কিন্তু ডেমোক্রেসির একটা অন কাইন্ড অফ কম্পোনেন্ট। আপনাকে সবাইকে সমান দৃষ্টিতে দেখতে হবে। আপনি যদি ওয়ান সাইডেড হয়ে যান, এই যেমন পাকিস্তানের সাথে আমাদের যুদ্ধটা কেন হলো, এই মহান মুক্তিযুদ্ধ কেন হলো? যে আমাদের মূল দাবিটা কি ছিল? যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ, পূর্ব পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ, আমাদের সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তান পাহাড় করছে। এইটাই তো মূল আন্দোলনের মূল স্পিরিটটা বৈষম্য ছিল, জি। মূল বৈষম্যটা। ডিসক্রিমিনেশন। হ্যাঁ, আপনাকে তো এই জায়গাটাকে আপনি অ্যাড্রেস আপনি না করলে তো হবে না। এখন এই যে কথাটা বললে, আমি ডক্টর আতিকদেরকে আমি সাপোর্ট করতাম যদি তারা, আমরা একটা বিপ্লব ঘটে গেছে, সরকার পালিয়ে গেছে, পার্লামেন্টের সদস্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না, জি। আপনি শহীদ মিনারে শপথ নিতেন, আপনি সুরাদ্দুদানে শপথ দিতেন, আপনি বলতেন যে ইট ইজ দ্য বিপ্লবী গভর্নমেন্ট, তখন বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করতো। আপনি তার নিযুক্ত রাষ্ট্রপতি, একটা স্বৈরাচারের, তার আন্ডারে গিয়ে আপনি শপথ দিলেন, আপনি রাষ্ট্রপতি করছেন, এখন আপনি বলছেন সংবিধান মানেন না। এটা তো সেলফ কন্ট্রাডিক্টরি, এটা তো হতে পারে না। জি ডক্টর আতিক, আমি 1 মিনিট তারপরে বিরতিতে যাব। আচ্ছা, এই জায়গাটা ভাইয়ের সাথে একটা আসলে বিষয়টা হচ্ছে, ওনার সাথে আমি কিছু বিষয়, নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা এটা বলতেছি, ভুল হলে স্বীকার করি। না না না, যেটি লাস্টে বললো যে যেহেতু শুরুতে আপনারা এই সংবিধানের শুরুতে মানে আমরা শুরুতে বাদ দিয়ে কিছু জিনিস আমরা বিপ্লবী সরকার গঠন করতেন। এক্স্যাক্টলি কিছু জি। জিনিস ব্যাকইয়ান্ডিত ঘটে, তাই না? যখন মানে 4 তারিখ 5 তারিখের ইস্যুতে যারা ফিল্ডে ছিল তারা তো জানে তাদের কোন লাইফ, আমরা এরকম দোয়া করতাম আল্লাহ সরকারটা যেন 3 মাস থেকে, ওয়াল্লাহি দিস ইজ দ্য ইমোশনস। কারণ হচ্ছে ছেলেদেরকে তাদের এমনভাবেই এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো আসলে পাবলিক প্লেসে বলা উচিত না। তো এমন কিছু জিনিস ঘটে গেছে যেটার কারণে হাইজ্যাক করার চেষ্টা করা হয়েছিল, সমন্বয়ক নামে ভুয়া সমন্বয়ক ঢুকে দেওয়া হয়েছে। তাহলে কারা গেল সেটা নিয়ে কাজ। এই জন্য তো আমরা জুলাই ডিক্লারেশন কি জন্য আনতে যাচ্ছিলাম, এই ডিক্লারেশন এই জন্য আনতেছি যে ভুলটাকে রিকভারি করা উচিত এবং এটা অ্যাকনলেজ লিগেসি থাকা উচিত। লাস্ট টাইম আমরা কথা বলেছিলাম সেটা নিয়ে। তো ভাই যেটা বলতেছিল যে ফেসিস্টরা 2টা কাঠামো থেকে আসে, মানে ইন্টেলেকচুয়াল যদি প্রপার্টি করে, একটা হচ্ছে পার্সন কেন্দ্রিক আর একটা হচ্ছে সিস্টেম স্ট্রাকচারাল। স্ট্রাকচারালটা ডেভেলপ হয়, সাথে সাথে একটা ন্যারেটিভও ডেভেলপ করে। আচ্ছা ধরলাম যে আপনি যে কনস্টিটিউশনের কথা বলেন, যে কনস্টিটিউশন আমাদের স্বাধীনতার পরপরে প্রথম বাকশাল নিয়ে আসে, মানে কি স্ট্রাকচারালি আমাদেরকে ফেসিস্ট শুরু করে দেয়। ফার্স্ট বাকশালকে অ্যাকসেপ্ট করেছে কেউ? এক্স্যাক্ট, আমি অ্যাকসেপ্ট করুক না করুক, যে কনস্টিটিউশনের মাধ্যমে আসা শুরু হলো, তার মানে বুঝতে হবে আমাদের এই কনস্টিটিউশন, সে ব্যক্তিটা চলে গেছে কিন্তু কনস্টিটিউশনের যে ষড়যন্ত্র সেটা কিন্তু স্টিল রয়ে গেছে, এরশাদ পালিয়ে গেছে, কিন্তু কনস্টিটিউশনের যে আপনার যেটা ছিল মানে কি কনস্টিটিউশনের দোষ? এক্স্যাক্টলি এই কনস্টিটিউশনে যেই ঢুকবে এই কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন দ্য সিস্টেম তো এটাই তো দ্য কনস্টিটিউশন সিস্টেম, রাইট? 70 যে আমাদের আছে, আপনার সংবিধান বিষয়টা এরকম, ধরেন মেজরিটি নিয়ে আসলেই তো সে তার মতো করে সংবিধানটা বানায় নিছে।
এক্স্যাক্টলি, তাহলে ইস্যুটা আমরা কি চাইছিলাম? আপনি এখন ঐক্যমতের ভিত্তিতে সংবিধান সংশোধন করতে পারেন, সংস্কার কাজ তো চলতেছে, আবার নতুন করে এটা বিলোপ করার কি দরকার? ইস্যুটা হলো সংস্কার যেটা হইতেছে, সংস্কার জিনিসটা তো পিরিয়ড বেসে কি সংস্কার করতে হবে, তাহলে আলাদা বিষয়টা আছে না। ওনারা তাহলে আমরা বলছি 70 ধারা যেটা সংবিধান কি পুরো চেঞ্জ করা সম্ভব? আমরা চেঞ্জ করার কথা বলেছি, চেঞ্জ করার কথা। তাহলে আপনি বলছেন আপনি ইলেকশনের মাধ্যমে, আচ্ছা সংবিধান আপনি এখন যাই করেন, সংবিধান তো আপনি 50 60 70% থাকবে। না, একটা বিষয় ক্লিয়ার করি, সংবিধান চেঞ্জ করার কথা, একটা রিফর্ম যদি বলেন, অ্যামেন্ডমেন্ট করতে পারবেন, কিন্তু রিফর্ম যদি করতে চান, যে সংস্কার, আমি বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত আমাদের। কোন রিফর্ম বাংলাদেশের প্রথম গণপরিষদ না করে, যেটা হয়েছে 72 সালে হয়েছে, প্রথম কিন্তু সংবিধান রচিত হয়েছে, রাইট? যদি আপনি রিফর্ম করতে চান, রিফর্ম কখনো নির্বাচিত সরকার দিয়ে হয় না, রিফর্ম করার আগে একটা গণপরিষদ করতে হয়, এটার মাধ্যমে লেজিটিমেসি বা ওই সরকারটা শুরু হয়, বুঝা যাচ্ছে? এই জিনিসটা পার্থক্য আছে। এখন একটা বিষয় একটু বলেন, এখন যাই হবে এটা কি পরবর্তী নির্বাচিত সরকার উপর ডিপেন্ড করে না? না, ইস্যু আমরা আমাদের দাবিটা একটা বিরতি নিয়ে ফিরে এই জায়গায় নিয়ে আলোচনা করব। দর্শক ছোট একটা বিরতিতে যাচ্ছি, আরআরএম ইনসাইড পলিটিক্সে কিন্তু মধ্যে ফিরছি আসলে সঙ্গে থাকুন। দর্শক আবারও স্বাগত আরআরএম ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম নির্বাচন কত দূর, কবে হচ্ছে নির্বাচনের বিষয়ে। আমাদের সঙ্গে আছেন এবিএম মোশাররফ হোসেন, আছেন ডক্টর আতিক মুজাহিদ। ডক্টর আতিক মুজাহিদ, আপনি বিরতির আগে বলছিলেন, আমি একটা প্রশ্ন রেখে যাই, সেটা হচ্ছে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, যে ঐক্যটা ছিল আগে ফ্যাসিস্ট পতনের আগে পরে, সেখান থেকে আমরা একটু দূরে সরে যাচ্ছি কিনা, এটা গতদিনের সেটার ভবিষ্যৎ কি দেখছেন? জি, আমার কাছে মনে হয় যে কিছু বিষয় আছে, পলিটিক্সে তো আসলে ডিবেট থাকবেই, এটি গণতন্ত্রের একটা চর্চা, যে আমরা মত পার্থক্য থাকবে কিন্তু আমরা ইউনাইটেড থাকবো। এখনো যদি আওয়ামী লীগ ইউনিটি আছে, এক্স্যাক্টলি, এখনো যদি আওয়ামী লীগের নামে দেখবেন যে জামাত নাই, বিএনপি নাই, ছাত্র নাই, সবাই নামে কিন্তু প্রতিরোধ করবে। তার মানে এই জায়গাটাতে এখনো ওই জায়গায় তো ইউনিটি আছে। এক্স্যাক্টলি, এখনো যদি বাংলাদেশে কেউ আক্রমণ করে, কেউ ঠেকাবে না, সবাই নামবে। কারণ বাংলাদেশপন্থী আমরা তো, কারণ আগামী দিনের রাজনীতি বাংলাদেশপন্থী রাজনীতি, এর বাইরে গেলে ঠিক পারবে না। এখানে কোনো ইন্ডিয়ান দালালি চলবে না, পাকিস্তানি দালালি চলবে না, এটা বাংলাদেশি দালালি চলবে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় ইউনিটি হয়নি, বাট আমাদের মধ্যে ডিফারেন্স তৈরি হয়েছে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায়। এই আন্ডারস্ট্যান্ডিং সেদিনও বলেছিলাম যে মিস ইনফরমেশন, মিস কমিউনিকেশন অ্যান্ড সমন্বয়হীনতা, কোঅর্ডিনেশন। যদি গভর্নমেন্ট এবং অন্য সবার সাথে সবসময় কোঅর্ডিনেশন থাকতো, তাহলে যেটা আজকে সমস্যা হয়েছে, যেটা আমরা ইলেকশন বলি, সংস্কার বলি, যেগুলো একটা কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছিল, সেটা আসলে হইতো না। এই যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে, যেটা আপনি বলছেন, সেটি কেন হচ্ছে বলে মনে হয়? এটা তো আমার কাছে দায়িত্বশীল জায়গা থেকে অবশ্যই আমি যেহেতু নাগরিক কমিটির পক্ষ থেকে বলি, সরকারের একটা দায়বদ্ধতা আছে, যেহেতু তারা লিডিং দিচ্ছে, সবাই চোখটা ওইদিকে তাকাবে যে কেন আপনি আমাকে ডাকতেছেন না। আমি আমার যদি পার্টিতে থাকি, আমি পার্টি যদি পজিশনে থাকি, আমার পার্টির হায়ারার্কি যদি আমাকে কোনো জায়গায় না নিয়ে যায়, বা আমাকে আদারিং করে বা আমাকে ইগনোর করে, আমি তো কষ্ট পাবো। স্বাভাবিক সেম জিনিস রাষ্ট্রের যে হেডে থাকে, তার উচিত রাষ্ট্রের যারা যারা এই সাথে জড়িত আছে, এন্টিফেসিস এই আন্দোলনে ছিল অংশীজন বলি আমরা, তাদেরকে যদি এটার সাথে পরামর্শ করা না হয়, অনেক সময় তাদের মাইন্ড করতে পারে, অনেক সময় তাদের এটা হতেই পারে যে আমাকে মাইনাস করা হচ্ছে নাকি। এই দৃষ্টিভঙ্গিটা অনেক সময় আমাদের ভিতর কি করে, এক ধরনের রিজেন্টমেন্ট তৈরি করে, একদম অনেক সময় ভুল বোঝাবো, যে একটা স্টেটমেন্ট দিতে হবে, স্টেটমেন্টে কাউন্টার স্টেটমেন্ট চলতে থাকে, এবং একটা পর্যায়ে এটা ঘোলাটে পরিবেশ। আপনি মাইনাসের কিছু দেখছেন না? না, আই ডু নট সি এনি মাইনাস। ওয়াই? আপনি কেন মনে হইতেছে মাইনাসটা কাকে করবে? মানে এখনো তো ইলেকশনই হয়নি, নাম্বার 1 কথা। নাম্বার 2 কথা, আপনি ভাইতে বলছেন যে ওনারা একটা জনগণের পলিটিক্যাল পার্টি। বাংলাদেশে তো মাইনাস টু ফর্মুলা খুব পপুলার শব্দ। 7-8 সালে এই ফর্মুলা নিয়ে অনেক বেশি চেষ্টার কথা আমরা জানি। সেই জায়গাটাই বিএনপির তো এই জিনিস থাকতেই পারে, একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা আসছে। নাম্বার 1 কথা, এটা আর্মি গভর্নমেন্ট না, এটা অভ্যুত্থানের গভর্নমেন্ট। এই জিনিসটা আমরা ভুলে যাই। বিএনপি অযথা ভয় পাচ্ছে। এক্স্যাক্টলি, এটা আমরা দুইটা কনসেপ্ট আছে, তিনটা প্যারাডাইম আছে। একটা হচ্ছে জানুয়ারি প্যারাডাইম, আমরা বলি জানুয়ারি প্যারাডাইম মানে আমরা ওল্ড সিস্টেমকে টিকে রাখার জন্য বিএনপির সাথে সবাই মিলেছিলাম যে ইলেকশন করতে হবে, ওল্ড সিস্টেমের মধ্যে থেকে ফেল করছি আমরা। এরপরে নতুন একটা প্যারাডাইম সেটা আছে, আমরা বলি কি রিজিম চেঞ্জ প্যারাডাইম, যেটা ওই যে বললেন যে ফখরুদ্দিন মঈনুদ্দিনরা করছে, বিভিন্ন দেশে অন্য ইনফ্লুয়েন্স শক্তিরা করে, রিজিম চেঞ্জ করে, পাওয়ার জাস্ট চেঞ্জ করে দেয়, এটা একটা প্যারাডাইম। থার্ড প্যারাডাইম হচ্ছে ম্যাস রেভলিউশন বা ম্যাস আপরাইজিং প্যারাডাইম, যেটা আসলে এটা বাংলাদেশে ঘটেছে। এটা কোনো নতুন কোনো সিস্টেম না, এবং ইন্টারিম গভর্নমেন্টটা আসলে কোনো ধরনের এরকম ছিল না যে এটা কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসের জন্য আসছে, কোনো রকম রুটিন কাজ করে চলে যাবে না। এটা আসছে একটা নির্দিষ্ট এজেন্ডা। মেয়াদ কত? যেটা সরকার বলেছে যে এই যে 1.5 বছর বলছে, সেটা ক্লিয়ার আছে। সেটা একটু নিয়ে আসি মোশাররফ হোসেন, যেটি দুটি বিষয়, একটি হচ্ছে যে মানে মাইনাসের কোনো বিষয় তারা আসলে দেখছেন না, একটি হচ্ছে ভুল বোঝাবুঝির কথা বলছেন। ভুল বোঝাবুঝিটা কেন হচ্ছে বলে মনে হয়? বিএনপি বিষয় সংশয়টা আসলে কেন? না, মাইনাস বলতে এটাকে আপনার যদি জনভিত্তিটা থাকে, জনগণ যদি আপনার পক্ষে থাকে, তাহলে ওই ভীতিকর পরিস্থিতি তৈরি করে কোনো লাভ নেই। 111-এ আপনি দেখেছিলেন -2 করতে চেয়েছিল, পেরেছে? পারে নাই। হয়তো লাস্টে তারা একটা দলের উপর ভর করে জনগণের রায়ের বিপরীতে একটা দলকে ক্ষমতায় নিয়ে আজকে বাংলাদেশকে কিন্তু এই পর্যায়ে নিয়ে এসেছে। এরাও যদি ওই ধরনের কিছু করতে চায়, হয়তো সেই যে আমরা গণতন্ত্র প্রত্যাশা করি, ওই জায়গাটা হয়তো হোঁচট খাবে। কিন্তু কাউকে মাইনাস করার মতো ক্ষমতা, কারণ আপনার জনভিত্তি থাকলে এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু এখন হলো, তাইলে আশঙ্কাটা কি? আশঙ্কাটা হলো আপনার দৃশ্যমান যে স্টেপগুলি আপনার নেওয়া দরকার, আপনি সেটা নিচ্ছেন না। কি স্টেপ নেওয়া দরকার বলেন? এখন আপনার দরকার যে আপনাকে একটা নির্বাচন উপযোগী বলেন, অথবা জনগণের প্রত্যাশা অনুযায়ী তো আপনাকে একটা পদক্ষেপ নিতে হবে। বারবারই তো এই কথাটা আসছে যে আমি বলি, এই যে ডক্টর আতিক বলল
বলল যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের দোষদের বিচার চায় না, দায়িত্ব কার? সরকারের। সরকার সে বলেছে যে বিএনপির না 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 একটু pressure আমাকে একটু কম। বলতে দেন, আমি যতটুকু ভালো বুঝি। ইতিমধ্যে বিএনপি এই যে গভর্নমেন্টকে সহযোগিতা করার জন্য, ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সহযোগিতা, ইতিমধ্যে আপনি দেখবেন যে আমরা এই যে বিদ্যুতের ক্ষেত্রে আজকে যে কি সরকার কিন্তু প্রকাশ করেনি, আমরা কিন্তু কি কি দুর্নীতির তথ্যপত্র আমাদের সাধ্যমতো আমরা কিন্তু উপস্থাপন করেছি। আগামী দিনে পুলিশকে তারা একটা একেবারে মেরুদণ্ড মনোবল ভেঙে দিয়েছে। পুলিশ প্রশাসন কি হবে আমরা কিন্তু একটা অলরেডি রিপোর্ট জমা দিয়েছি, অ্যাকসেপ্ট করার দায়িত্ব তাদের। আমরা জনপ্রশাসন কি হবে আমরা একটা রিপোর্ট দিয়েছি। আমরা স্থানীয় সরকার, অর্থাৎ একটা রাজনৈতিক দল হিসাবে যে দায়িত্ব বিএনপির, সেটা বিএনপি কিন্তু পালন করে যাচ্ছে। এরপরে বিএনপি কি করবে? কিন্তু আপনার স্টেপটা কি? আপনি কি এখন পর্যন্ত তাদের স্টেপ সংস্কার কমিশন? না, সংস্কার না, তাদের স্টেপ কি? এই যে দুর্নীতি হয়েছে, তারা কি একটা স্টেপ নিয়েছে যে মিনিস্ট্রি ওয়াইজ এই দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগ এটা করেছে, তারা এখন পর্যন্ত প্রকাশ করতে পেরেছে? 4 মাসে পারে নাই। তারা যারা এই যে আমলারা, আপনি দেখেন বাংলাদেশে তো একেবারে এটা তো আমার সাথে ডক্টর আতিকও স্বীকার করবেন, 2014 নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতা কারা করেছে? আওয়ামী লীগ না, এর অন্যতম একটা অংশীদার ছিল প্রশাসনের লোকজন, ডিসিরা। তাদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নিয়েছেন। 2018 নির্বাচন আমিও প্রার্থী ছিলাম, আমি তো দেখেছি আমার। না, কিন্তু এর মধ্যে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনী অপরাধীদের বিচার হওয়া উচিত, বিচার হবে। সময় লাগবে তো। আর সরকার কি ব্যবস্থা নিচ্ছে? আপনার তো এটা দৃশ্যমান, এটা তো দৃশ্যমান যে আমার ওই যে 2018-তে ডিসিএসপি ছিল, এটা তো আমরা তদন্ত দরকার নাই, কারণ আপনি ভোটটা তো পিটিয়ে দিয়েছেন না। জি জি। তা সুতরাং এটা তো দৃশ্যমান। 2018 তারপরে এই যে যারা প্রকাশ্যে এই হত্যাকাণ্ডকে উৎসাহিত করেছে, আপনি কয়জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা করেছেন? এটা ফৌজদারি মামলা হওয়া উচিত। আপনি করেছেন? আপনি করেন নাই। অর্থাৎ এই সকল কার্যক্রমে মনে হচ্ছে আমরা কাউকে আপনি সেভ করার একটা উদ্যোগ আপনার মধ্যে আছে। আর আরেকটা সবচেয়ে বড় সংকটটা হলো যে আপনি বলছেন যে আমরা কাজ করতে পারি না কারণ শেখ হাসিনা দীর্ঘ 15 বছর একটা প্রশাসনকে সাজিয়েছে। সেখানেও তো আপনি টাচ করছেন না। কেন টাচ করছেন না? জি, আপনি টাচ করছেন না কেন? একটু নিয়ে আসি। আপনার আশঙ্কাটা কোথায়? যে আপনি কি ভয় আছেন, না আপনাকে ফেলে দিতে পারে এরকম একটা আশঙ্কা আছে? জি ডক্টর টাচ করছে না। আমাকে যেভাবে বলা হচ্ছে যে আমি গভর্নমেন্টের পার্ট, বাই দ্য ওয়ে আমরা গভর্নমেন্টের আমি গভর্নমেন্ট পার্ট হিসেবে বলছি না। আমি ভাই তো বলতেছিল দুটো স্পেসিফিক জায়গা উনি বলেছেন, সেটা হচ্ছে 2014, 18, 24 যারা নির্বাচন করেছে। আমি বিগিনিং এ বলেছি যে আপনি যদি ফেয়ার ইলেকশনও করতে চান, you must kick off all of these kind of people who were conspired, who had destroyed our national কিন্তু election এই যে system। 4 মাস সময়টা গেল, সেটি কি যথেষ্ট না? ন্যূনতম এই জায়গায় দেখেন 4 মাসে আপনি বলেন যে আপনি যে বলেন যে কমিশনগুলো হয়েছে, ইটস নট প্রোগ্রেস। এটা অবশ্যই ডেফিনেটলি প্রোগ্রেস। গভর্নমেন্ট কিছু ভালো কাজ আমরা অ্যাকনলেজ করি না। আপনি শুধুমাত্র গভর্নমেন্ট স্টেবল হয়েছে, কি অবস্থা ছিল প্রথম দিকে? তো গভর্নমেন্ট কিছুই ছিল না। গত 2 মাসে না ষোলো করে মুভিং করতে আসছে। একটা জিনিস তো সময় লাগে, কারণ এরা কেউ পলিটিশিয়ান। 2 নম্বর হচ্ছে এই লোকগুলো যখন এসেছে বুঝেছে, এখন বুঝতেছে যে কারা কারা কি সমস্যা, এবং সবার ফাইল আপ হয়েছে আমার যতটুকু জানা মতে। গতদিন আমি কথা বলতেছিলাম, এবং আসিফের মন্ত্রণালয় ফার্স্ট, এই আসিফ এবং নাহিদের মন্ত্রণালয় গত 2 মাস ধরে তারা কাজ করতেছিল দুর্নীতিগুলো ফাঁস করার জন্য। কেন তারা মন্ত্রণালয়ে আগুন লাগানো হলো? কারণ তারা এটা লিস্টেড করছে সে উত্তরবঙ্গে ঘুরে আসবে। আমার কুড়িগ্রামে যাওয়ার কথা ছিল, ওর তদন্ত রিপোর্ট দিল যে শর্ট সার্কিট থেকে এটা হোয়াট এভার ইট ইজ। কিন্তু ওটা যেটা দেখ সেটা আমি ক্রেডিবল আনক্রেডিবল সেটা কোশ্চেনেবল। আমি এটাকে মানি না। আমার পার্সোনাল যদি স্ট্যান্ড বলেন, আই ডু নট বিলিভ দিস ওয়ান। দেয়ার ইজ সামথিং বিহাইন্ড দ্যাট। না হলে কেন স্পেসিফিক্যালি 2টা মন্ত্রণালয় 2 দিকে সাইডে তার আগুন লাগলো? এটা কি এইভাবে সম্ভব? সার্কিট এক জায়গায় লাগছে, আরেক জায়গায় 2 জায়গায় সার্কিট, এগুলো হাস্যকর আমার কাছে মনে হয়েছে। তো সুতরাং এই জায়গাটাতে আমার কাছে মনে হয়েছে যে ওনার পজিশনের সাথে আমি একমত। এটা এরকম দ্বিমত করে সব জায়গায় একরকম না। এই সরকারের তদন্ত এক্স্যাক্টলি সরকারের ভিজিবল জিনিসগুলো দেখাইতে হবে যে সংস্কার তদন্ত কমিটি তো সরকারের এবং যে লোকগুলো বলা আছে যে তারা রিপোর্ট দেবে। ইভেন যে লোকগুলো দিছে, যে সচিবগুলো দেওয়া আছে, সেগুলো প্রায় এলিগেশন তারা হচ্ছে ফেসিস্টদের দালালি ছিল। তো তাদের রিপোর্ট কিভাবে আমি বিলিভ করতে পারি? আই ক্যান নট বিলিভ ইট অ্যাজ এই অংশগ্রহণ করে এই হিসাবে এই আন্দোলন। পরিকল্পিত আগুন বলছেন? আমার কাছে মনে হচ্ছে এটা সামথিং পরিকল্পিত। ঠিক আছে, সুতরাং এটা বিশ্বাস করি না এবং এটা ক্রেডিবল হওয়া উচিত। সেম জিনিসটাকে যাবে ইলেকশনের ক্ষেত্রে, যেন বলছে রোডম্যাপটা ক্লিন থাকতে হবে, সংস্কারের ক্ষেত্রে ক্লিন থাকতে হবে। এক্ষেত্রে এখন আসি বাজারে 3টা কথা আছে প্রচলিত। আমি যদি বলি এক লাইন, আমি শেষ বিরতিতে যাব একটু। জি প্লিজ, একটা বিরতির পরে 3টা পক্ষ, উনি যেটা বলতেছে 3টা পক্ষ এখন আছে, 3টা পক্ষ দাবি এখন আছে। একটা আছে ভাই ইলেকশন দিতে হবে এখন ইমিডিয়েটলি। একটা পক্ষ বলছে যারা একটু বিপ্লবী, তারা বলছে না গণপরিষদ করতে হবে, মানে গণপরিষদ বলে অথবা বিপ্লবী সরকার করতে হবে, হোয়াট এভার ইট ইজ। আরেকটা গ্রুপ আমরা বিপদে পড়ে গেছি, আমরা সংস্কার এবং নির্বাচন একসাথে কন্টিনিউ চলা দরকার।
এটা হচ্ছে মডারেট ভার্সন। যেহেতু জিনিস ঘটে গেছে, বিপ্লব এখন করা সম্ভব না বিপ্লবী সরকার। আবার যদি শুধু আজকে ইলেকশন দেন তাহলে ইলেকশনটা ক্রেডিবল হবে না, মানুষের ট্রাস্টেবল হবে না, মানুষ এখন চাচ্ছে না এই জিনিসটা, কারণ দেশের সেই পরিবেশ না। এখন নির্বাচন কে চাচ্ছে ভাই? কোনটা? এখন একমাত্র শুধুমাত্র বিএনপি প্রতিনিধি। এখনই নির্বাচন আমরা রোডম্যাপ চাচ্ছি। বিএনপি স্পষ্ট বলেছে 2025 ডিসেম্বরের মধ্যে নির্বাচন, যে 1 বছর সময় আছে সামনে। কোথায়? একটা বিরতি নিয়ে ফিরে এই Okay, জায়গায় ঠিক শেষ আছে, করব আমরা। জি, alright. ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি দর্শক। আরআরএম ইনসাইড পলিটিক্স কিছু মিনিট ফিরছি, আশা করি স্বাগত পাচ্ছি। আবার স্বাগত আরআরএম ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। যে বিরতির আগে ডক্টর আতিক মুজাহিদ বলছিলেন, আমি একটু ছোট্ট করে জানতে চাই যে সব সংস্কারের কথা সামনে আসছে এই টেবিলে আলোচনা হলো এবং যেগুলো নিয়ে কাজ হচ্ছে, কত সময় লাগতে পারে বলে মনে হয় আপনার কাছে? আমার মনে হয় যদি সেদিন কথা বলছিলাম যে স্ট্রং লিডারশিপ জি, জি। যদি থাকে আর এসপিরেশন থাকে যে উই ওয়ান্ট টু ডু সামথিং, তাহলে আমার কাছে মনে হয় যে সংস্কার যদি করতে চাই ইমিডিয়েটলি, আর যদি অংশীজনরা রাজি থাকে এই সংস্কারে, আই থিঙ্ক যে 6 মান্থ ইজ এনাফ। নেক্সট 6 মান্থের মধ্যে তারা একটা ভিজিবল জিনিস ড্রাফট সবার কাছে দিতে পারবে। তারপরে ঠিক কি আছে? হবে? এরপরে আপনার যদি নির্বাচনের প্রস্তুতি যে বলেন হোয়াট এভার ইট ইজ, তারপরে গভর্নমেন্ট আস্তে আস্তে হয়তো যেটা মুভ করতে চাচ্ছে যে বছরের শেষের দিকে বা ওই বছরে গিয়ে, সেটা হয়তো তাদের জন্য সম্ভব হবে। বিএনপির সাথে তো মেলে, কোনটা? বিএনপির দাবির সাথে। তো বিএনপি তো মোটামুটি আসলে কেন কি দাবি মেলে কিনা আমি না না, বিএনপি তো স্পষ্ট করে বিএনপি চাও কি ভাই? বিএনপি না, চাও আমরা বলছি যে বলছিলেন যে যদি আমাদের যদি সাথে যদি তো সরকার ঠিকঠাক মতো চায়, আতিকরা মানে আমাদের কথাটা কতটুকু বুঝতে পারছে এটা নিয়ে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে। আমরা না আতিক, আমরা যেটা বলছি, আমরা বলছি আপনি একটা প্ল্যান দেন যে আপনার এই যে সে বলেছে এখন সে কিন্তু একটা স্পেসিফিক একটা কথা বলেছে। না, এটা আমার personal না, না, opinion। 6 মাসের মধ্যে রিপোর্ট Government আমরা পাবো। যদি specifically বলে দিচ্ছে। আমরা 6 মাস, কিন্তু তাদের যে কার্যক্রম সেখানে কি আপনার মনে হয় 6 মাসের মধ্যে আমরা পাবো? না না এটা না 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 না, না, ভাই, আমি একটু বিষয় বলি। হলো যে রিপোর্ট তো এই যে এই না না, এই রিপোর্ট না, নেক্সট উইকে রিপোর্ট পাওয়া যাচ্ছে। রিপোর্টের পর তো আর বেশ কিছু স্টেপ আছে পরবর্তী। আপনি রিপোর্ট দিলেন নাম্বার 1, হ্যাঁ, রাজনৈতিক দলগুলো সাথে বসবে। নাম্বার 2 রাজনৈতিক দল, নাম্বার 2 আপনার সুশীল সমাজ, নাম্বার 2 আপনার আবার মানে পাবলিক ডায়ালগ, অর্থাৎ আপনার এই কথার সাথে এদের অ্যাক্টিভিটিসের সাথে তো কোনো মিল নেই। একই না, তা একটু ঐক্যমত তো লাগবে। ভাই ঐক্য উদ্যোগটা কে নেবে? আমার সরকার নিচ্ছে, নেবে তো, রিপোর্ট আসার হবে। পরে, নেবেন। সংস্কার কাজগুলো রিপোর্ট এবং আসার পরে। আমি যদি রেজানা হাসানের একটা বক্তব্যের মধ্যে আমরা শুনছি, বলেন কি বলেছে? জি, কি বলেছে? কি বলেছে? যে আমরা কাজ শেষ করে নির্বাচনের দিকে আগাবো। এখন তাদের কাজ কতদিনে শেষ হবে? আপনি এই প্রশ্নগুলি কিন্তু জনমতে একটা সংশয় তৈরি করে। এই যে সংশয়গুলো দূর করবে কে? ডক্টর আতিক মুজাহিদ? আমি জিনিসটা বুঝতেছি না। প্রথমত হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা বলেছে 1.5 বছর ম্যাক্সিমাম, তার উপদেষ্টা প্রেস সচিব সরকার ক্লিয়ার করলো। আর যাই উপদেষ্টা যেই বলুক, তাহলে এর মধ্যে যদি এইটাকে আপনি সেগমেন্ট করতে পারেন, উনি যে আমার কথা হচ্ছে এর মধ্যে সমস্যাটা ধরেন হচ্ছে- কোন উপদেষ্টা যদি বলেন যে বিচারের আগে নির্বাচন নয়, সংস্কারের আগে নির্বাচন নয়, মিসকমিউনিকেশন তৈরি হয় কিনা? এটা তার ব্যক্তিগত, আমি তো সরকারের লোক না। না না, সরকারের কেউ যদি বলে, ধরেন কোন সরকারের- উপদেষ্টার পক্ষ থেকে আপনি নিশ্চয়ই শুনেছেন এরকম লাইন, উনি যেটা বলেছে, যেটা আমি শুনেছি এরকম হতে পারে। ওনার হয়তো- সরকারের পক্ষ থেকে কি ধরেন এই যে আলোচনাটা বেশি বেশি হওয়া দরকার বলে মনে হয় এখন যে প্রেক্ষাপট? আমার মনে হয় ভুল গভর্নমেন্টের বোঝাবুঝি। যদি যেহেতু গভর্নমেন্ট সবার একটা আফরাইজিং গভর্নমেন্ট আছে, সবার সর্বদলীয় গভর্নমেন্ট এটা। জি, জি। যেহেতু একটা যখন কোনো আফরাইজিং হয়, মানে একটা গণঅভ্যুত্থানের সরকার, এটা লেজিটিমেসি গণঅভ্যুত্থান, এটা কোনো ম্যান্ডেটেড কোশ্চেনে আসে না, সবাই মিলে এটা করছি, কারণ 99% লোক সাপোর্ট দিয়ে এটা বানানো হয়েছে। সুতরাং আমাদের সবাই মেনে নিছে, না মেনে নিলে তো ওই দিনে রিভোল্ট করতে পারতাম। সুতরাং গভর্নমেন্ট সবার যেহেতু অংশীজনের সাথে গভর্নমেন্ট সবসময় কোলাবোরেশন রাখা উচিত, সেটা dialogue দেখছেন, রাখা সেটা উচিত। দেখছেন। এবং যেটা যদি কম হয়ে থাকে আর বেশি করা উচিত। আমার যদি বলেন যে বেশি বেশি করা উচিত, ছাত্রদের সাথে সবাই মিলে একটা, যারা অ্যান্টিফেসিস্ট ছিল, আমার কথা হচ্ছে অ্যান্টিফেসিস্ট শুড বি ওয়ান অ্যান্ড সিঙ্গেল। ইন সাম কেসেস আমাদের ন্যাশনাল কিছু কনসেনসাস থাকতে হবে, যে এইগুলোর ক্ষেত্রে আমরা সবাই একমত যে রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি কেউ হিট করলে আমরা মানবো না। ইভেন যদি যারা অ্যান্টিফেসিস্টের মধ্যে কেউ যদি আমাদের ফরেন পাওয়ারের সাথে অ্যালাই করতে যায় এবং ওই টোনে কথা বলে, আমরা তাদেরকে রিজেক্ট করবো। আপনাদের সাথে এখন আগের মতো ঐক্যবদ্ধ সবাইকে পাচ্ছেন, সহযোগিতা পাচ্ছেন? আমরা তো সবার সাথে বসার চেষ্টা করতেছি। ইভেন আমরা যে জুলাই ডিক্লারেশন করতেছি, সেই ডিক্লারেশন আগে কিন্তু আমরা সবার সাথে বসেছি, কথা বলেছি। কি পাইলেন? না, আমার মনে হয় নানা রকম অপিনিয়ন আছে, নানা রকম অপিনিয়ন, সবাই যে একরকম বলে না, এরকম এক একজন এক একদম দৃষ্টিভঙ্গি। উনি যে বলে এক ব্যক্তি কোট করে দাম, আমি যদি বলি যে ওনাদের একজন দলের একজন নেতা বলছে, এটাদেরকে বিএনপি স্ট্যান্ড বলতে পারবো না? তাহলে একটা সরকারের একজন বলে যে রাষ্ট্রের উপরে পুরো স্ট্যান্ড, এটা তো বলা যায় না। সম্মিলিতভাবে ডিসিশন হয়েছে কি মন্ত্রী এই যে পরিষদ ঐক্যবদ্ধের জন্য আপনারা কি করছেন, মানে একটা ঐক্যের জন্য, মানে এই যে জুলাই ঘোষণাপত্রটি তো সরকারের হাতে চলে গেছে এখন, সেটি হচ্ছে যে এই যে ধরেন একটু মিসকমিউনিকেশন তৈরি হচ্ছে, সেজন্য আপনারা কোনো উদ্যোগ নেবেন এখন সামনে? আমরা অবশ্যই, আমরা আজকে কথা বলেছি যে আমরা চেষ্টা করব যে বাংলাদেশের যার সব ঘরানার লোকজনকে নিয়ে আমরা এটা কেন প্রয়োজন, জুলাই ডিক্লারেশনটা সবার জন্যই একটা হিস্ট্রিক্যাল হিসাবে, এবং নতুন সেটেলমেন্ট যেটা বলতেছি, রাষ্ট্র তো আসলে 3টা সেটেলমেন্ট মিস করছে, আমাদের ফেল করছে আমাদের রাষ্ট্র হিসেবে ধরে। 47-এ সেটেলমেন্ট মিলেছে, 71-এ মিস হয়েছে, এবং 90 গণ-অভ্যুত্থানের যে সেটেলমেন্ট সেটাও মিস হয়ে গেছে। সুতরাং এই 24-এর অভ্যুত্থানের সেটেলমেন্ট মিস করা যাবে না। দেয়ার শুড বি সোশ্যাল কন্ট্যাক্ট, যেটা আমাদের রুশো বলেছেন, সেই সোশ্যাল কন্ট্যাক্টের অনেক ধন্যবাদ। অনেক বিমর্ষ বলছেন, শেষ করব। আপনাদের চাওয়া কি আসলে? আমি ডক্টর আতিক যেটা বলছে,
আমি মনে করি বর্তমান যেই একটা রাজনৈতিক দলের মিসআন্ডারস্ট্যান্ডিং দূরত্ব কমানোর জন্য কি করা উচিত? এই যে অবশ্যই আলোচনা এর বিকল্প হচ্ছে না কিন্তু সেটি? আমরা দেখি কি, আমরা যতটুকু শুনি, আপনি একটা রাজনৈতিক দলকে আলোচনা, আপনি এগুলো কিন্তু টপিকসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার একটা পলিসি মেকিং এর ব্যাপার। আপনি 20 মিনিট 25 মিনিটে কি কোনো আলোচনা হয় না, শুধু চার দাওয়াত দেওয়া হয়? এটাও আপনাকে বিবেচনা নিতে হবে। সেটি এখনো হয় নাই। আমার মনে ভালো হচ্ছে না আলোচনা। যে খুব একটা মানে ফলপ্রসূ যে ডিসিশন মেকিং আলোচনা আমার মনে হয় না। এমন একটা সৌজন্য সাক্ষাৎ এরকম। আমার কাছে মনে হয় যে ওনারা যে বড় পার্টি মাদার, ওনারা বলে যে বাংলাদেশের অনেক কিছু আছে, তো ওনাদেরও তো খুব কনস্ট্রাকটিভ কিছু কথা বলা উচিত। ঠিক আছে, ছাত্ররা তো আমরা তো বলেছি। ছাত্র আমি বলি আপনারা তো 31 শেষ করবো। জি, অনেক ধন্যবাদ দিয়েছি দিচ্ছি। আমরা আশা করি নিশ্চয়ই আমি সরকারের শেষ- পক্ষ থেকে উদ্যোগ নেবে যাতে ঐক্যটা ধরে থাকে। অনেক ধন্যবাদ দিচ্ছি দর্শক। RRM ইনসাইড পলিটিক্সের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।